গত ভিডিওতে আমরা ঢোড়াইচরিত মানস উপন্যাসের প্রথম চরণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ঢোড়াইচরিত মানস উপন্যাসের দ্বিতীয় চরণের বিষয়বস্তু নিয়ে। সাগিয়াকাণ্ড প্রথম অধ্যায়, ঢোড়াই জমি ও জাতের রাজ্যের আগমন। রামিয়াকে হারিয়ে তীক্ষ্ণ তীব্র যন্ত্রণা বুকে নিয়ে সারা রাত ধরে পাক্কির পথে হেঁটে ঢোড়াই ঠাঁই নিয়েছে এক নতুন গাঁয়ে, নাম বিষকান্ধা। এরপর বিলটা আদির সহিত কথোপকথন অধ্যায়ে ঢোড়াইয়ের সঙ্গে গ্রামের লোকজনের পরিচয়ের কথা বর্ণনা করা হয়েছে, যাতে কোয়েরি হয়েও কুশবাহ ছত্রী বলে তাদের আত্মশ্লাঘা বোধ প্রবল। গিরিধারী ওরফে গিধর মণ্ডল, মোসাম্মত, সাগিয়া, লছুয়া চৌকিদারের কথা রামচন্দ্রজির চেয়ে মহাবীরজির নাম বেশি চলা কিংবা মহাভমাজির বিদেশিয়া গান গাওয়া বারণ, এসব কথা আসে। ঢোড়াইয়ের নতুন আশ্রয় হয় মোসাম্মতের বাড়ি। মোসাম্মতের ক্ষেত অধ্যায়ও নতুন এলাকার অনেক সংবাদ পরিবেশিত করেছে ঢোড়াইয়ের কাছে। এ পাড়াটার নাম কোয়েরি টোলা। এরা জাতে কোয়েরি, অধিকাংশই রাজপুতদের আধিয়ার। রাজপুতরা থাকে কাছেই রাজপুত টোলায়, তারাই জমি জিরেতের মালিক। কোয়েরিদের বাড়ির মেয়ে পুরুষ বংশানুক্রমে তাদের বাড়িতে ঝি চাকরের কাজ করে। এখানে সবারই নজর জমির ওপর। আইনত এ অঞ্চলের জমিদার রাজপাড়ডাঙ্গা হলেও আসল জমিদার বচন সিং, গাঁয়ের বাবু সাহেব। 3000 বিঘে জমির মালিক। এই পরিমাণ ক্রমবর্ধমান। বলিয়া থেকে এসে মুচকরি সিপাই থেকে কেমন করে তিনি বাবু সাহেব হয়ে গেলেন, সে ইতিহাস প্রথমে বহু আলোচিত। মোসাম্মতের ক্ষেত, এই তার স্বামী, জামাই, নাতি, কেউ বাঁচল না। জমির লোভে গিধর মোড়ল বউ ছেলে থাকা সত্ত্বেও বিয়ে করতে চায় সাগিয়াকে, কিন্তু সাগিয়া তার ওপর হাড়ে চটা। এই পরিবেশে এসে পড়েছে ঢোড়াই। সাগিয়ার নিকট নতুন শাস্ত্র শিক্ষা অধ্যায়ে দেখা যায়, পুরানো দিনের স্মৃতি মুছে না গেলেও ধীরে ধীরে এ জীবন সয়ে যায় ঢোড়াইয়ের। সাগিয়া তাকে তামাক পাতার কাজ শিখিয়ে দেয় যত্ন করে। তামাক পাতার ঘ্রাণে অসুস্থ হলে সেবা করে পরম মমতায়। ভূস্বামীর যশ কীর্তন হয়েছে বাবু সাহেবের কথা, তার অভিজাত্যের গর্ব, তার প্রবল প্রতাপ, তার আগ্রাসী বাসনা, তার ছেলে নাতি স্ত্রীর প্রসঙ্গ, গিধরের উপদ্রব। এ দেখা যায় মোসাম্মতের পরিবার, ঢোড়াইয়ের স্থিতি এবং মোসাম্মতের জমি জিরেত দেখাশোনার ব্যাপারটা গিধরের গাত্রদাহের কারণ হয়। গিধর ঢোড়াইকে অপমান করে, ঢোড়াইও পাল্টা জবাব দেয়। এরপর জমি জাতির রাজ্যে সুনির্দিষ্টি। অনাবৃষ্টির ফলে বিষকান্ধা তথা সমগ্র জিরানিয়া জেলা জুড়ে আকাল দেখা দিয়েছে, সে কথাই প্রকাশিত হয়েছে। মধুবনের শান্তিভঙ্গ অধ্যায়ে ঢোড়াই কোয়েরি টোলার লোকেদের সংগঠিত করে বাবু সাহেবের বাড়ি গিয়ে বাবু সাহেবকে হক চকিয়ে দিয়ে তার গোলা থেকে ক্ষেতের জন্য ধান এবং ধানের চারা নিয়ে আসে। বাবু সাহেব কোয়েরিদের এই স্পর্ধায় স্তম্ভিত হয়ে যায়। বাবু সাহেবের কণ্টক সঞ্চরণে বাবু সাহেব বচন সিং কোয়েরিদের এই স্পর্ধায় মোক্ষম জবাব দেওয়ার জন্য কোয়েরি রায়তগুলোর ওপর বাকি খাজনার নালিশ ঠোকার ব্যবস্থা করেন। গাঁয়ের অন্যান্য রাজপুতদের সংগঠিত করতে শুরু করেন। ঢোড়াইয়ের অমৃত ফল লাভ। ঢোড়াইয়ের নেতৃত্বে কোয়েরিরা বচন সিংয়ের সঙ্গে মামলা করার জন্য রাম নেওয়াজ মুন্সির কাছে ধর্ণা দেয়, কিন্তু মামলা চালানোর টাকা জোগাড় করা ঢোড়াইয়ের কাছে
কঠিন সমস্যা হয়ে ওঠে। রাত্রের অন্ধকারে মোসাম্মতকে লুকিয়ে সাগিয়া ঢোড়াইয়ের হাতে তুলে দেয় তার প্রাণের ধন, দুটো চাঁদির টাকা গাঁথা একটা মালা তার মৃত সন্তানের। এরপর কোয়েরিদের ধর্মাধিকরণ গমন। সাগিয়ার দেওয়া চাঁদি গাঁথা মালাটা প্রাণ ধরে বেচতে পারেনি ঢোড়াই। গঞ্জের বাজারের নৌরঙ্গী লাল গোলাদের কাছে আঙুলের ছাপ দিয়ে 7 টাকা জোগাড় করে কোয়েরিরা অগত্যা যায় কাছারিতে, অনিরুদ্ধ মুক্তারের কাছে। সেখানে রামনেওয়াজ মুন্সির কাছে শোনে বচন সিংহের নাম। সেসরের ফিরিস্তি থেকে ছাঁটাই হয়ে গেছে। গিধরের সহিত বাবু সাহেবের মিতালি। দেখা যায় গিধর মণ্ডল এখন বিস্কান্দার প্রথম আমন সভার মুখিয়া হয়েছে। তাই বাবু সাহেব নিজের স্বার্থ রক্ষায় জাতের ইজ্জত ভুলে গিধরের সঙ্গে হাত মিলিয়েছে। আর গিধরও বোঝে ঢোড়াইকে সাহেস্তা করতে হলে রাজপুতদের সাহায্য চাই। কোয়েরিটোলার উদ্যোগ অধ্যায়ে আছে সাগিয়ার বেদনা বিধুর মধুর হৃদয়ের প্রতি ঢোড়াইয়ের দরদ বোধ, সেই সঙ্গে রামিয়া ও তার না দেখা শিশুর স্মৃতিচারণা। আর একটা বিষয়, তা হলো রাত্রের অন্ধকারে রাজপুতেরা তাদের গরু মোষ দিয়ে কোয়েরিদের ক্ষেতের ফসল মুড়িয়ে খাইয়ে দেবে একের পর এক। মোসাম্মতের জব মটরের ক্ষেতও মুড়িয়ে দিয়েছে। মোড়ল গিধরকে নিয়ে মঠের মাঠে জাতিয়ারি মিটিং ডাকা হয়েছে। তাতে ঢোড়াইকে ডাকতে এসেছে বিল্টার দল। ঢোড়াইয়ের সুমন্ত্রণা প্রদান। এই অধ্যায়ে মঠের মাঠে মিটিং বসে। গিধর কোয়েরিদের মোড়ল হয়েও রাজপুতদের বিরুদ্ধে যেতে চায় না। তাই ফসল খাওয়ানোর প্রসঙ্গে সে ঘুরিয়ে দিতে চায় নীল গাঁয়ের কথা তুলে। সে আমন সভার মুখিয়া, তাই সে এসবের থাকতে পারবে না বলে উঠে যায়। ঢোড়াই মন্ত্রণা দেয় যে আর তারা যেন নীল গাই না বলে বন হরনা বলে। তাহলে আর গিধর মোড়লের বাপ এলেও বন হরনার মাংস খেলে তাদের হুক্কা পানি বন্ধ করতে পারবে না। এখানকার এই বহুদলের বহুমুখী লড়াই কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে ঢোড়াই দেখে। ধরিত্রী দেবীর কোপ অধ্যায়ে ভূমিকম্পের বর্ণনা আছে। প্রবল ভূমিকম্পে তামাক ক্ষেতের জমি ফেটে যায়, ভূগর্ভের জল আর বালিতে ডুবে যায় তামাক ক্ষেত। রাজপুত টোলার পাকা বাড়ি ফেটে যায়। কোয়েরি টোলার একমাত্র গিধর মোড়লের পাকা বাড়ি আছে, সেটাও ফেটে গিয়েছে। জল বালির ফাটলের মধ্যে সাগিয়া কোমর পর্যন্ত ঢুকে যায়। ঢোড়াই আর মোসাম্মত তাকে উদ্ধার করে। এই বিপর্যয়ের মধ্যে ঢোড়াইয়ের মনে পড়ে রামিয়ার কথা, তার অতীতের কথা। দুটোকেই বাঁচিয়েছে রামজি। সাগিয়া ঢোড়াই সংবাদ ভূকম্পে কুয়োগুলো বালিতে ভরে যাওয়ার 2 কোস দূরে নদীর থেকে ঘড়া করে জল আনতে সাগিয়ার কষ্ট হচ্ছে দেখে ঢোড়াই কুয়ো থেকে বালি তুলতে থাকে। সাগিয়া বাধা দেয়, ঢোড়াই শোনে না। দুজনে মিলে কুয়ো পরিষ্কার করার কাজ করে। ঢোড়াইয়ের মন এতে তৃপ্তিতে ভরে যায়। সাগিয়াকে বড় আপনার মনে হয়। জেল থেকে ছাড়া পেয়ে আসা কংগ্রেসি লাডলিবাবু ঢোড়াইয়ের তারিফ করে। চারিদিকে ঢোড়াইয়ের নাম। সকলের ক্ষেত থেকে বালি তোলার কাজে তদারকি করে ঢোড়াই। সাগিয়ার যাত্রা। ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মহাত্মাজি আসছেন জিরানিয়ায়। সাগিয়া ঢোড়াইয়ের কাছে আবদার করে সে গহিনী ভগবানকে দর্শন করতে যাবে। মোসাম্মত চায়। এর আগে ঢোড়াই জিরানিয়া যাওয়ার কথা ভাবতে পারেনি। যাওয়ার প্রবল ইচ্ছাকে ঠেলে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু আজ নিজের সংকল্পের চেয়ে সাগিয়ার আবদার রাখা তার কাছে অনেক বেশি তৃপ্তির।
তাই সে সাগিয়াদের নিয়ে অন্ধকারে জিরানিয়ায় পৌঁছায়। পাপ ক্ষয়ের উপায় কথন জিরানিয়ার সভায় মহাত্মা বলেন, সমাজের সবচেয়ে নিচের তলার মানুষদের সঙ্গে ভাইয়ের মতো ব্যবহার করতে হবে, তবেই রামরাজ্য ফিরে আসবে। মোসাম্মত মহাত্মাজিকে প্রণাম করতে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে অগত্যা ঢোড়াই সাগিয়াকে নিয়ে ফেরার পথ ধরে। জিরানিয়ার সঙ্গে তার নারীর টান অনুভব করে। এক অদ্ভুত স্থিতি মেদুরতায় আচ্ছন্ন হয় ঢোড়াই। মোসাম্মতকে অভিশাপ সভার ভিড়ে মোসাম্মত ঢোড়াইয়ের হদিস খুঁজে পায় না। শেষে গিধর মণ্ডলের সঙ্গে তার দেখা হলে তার সঙ্গেই বাড়ি ফিরে আসে। ঢোড়াইয়ের বিরুদ্ধে তার কানে অনেক কথা তোলে গিধর। বাড়ি ফিরে ঢোড়াইকে স্পষ্টই জানায় মোসাম্মত যে তাকে রাখা আর পোষাবে না। এরপর সাগিয়ার অন্তর্ধান। কিছুদিন পরে গাঁয়ে আসে বিদেশি আর নাচের দল। হঠাৎ একদিন ভোররাতে সেই দলের কর্তার সঙ্গে সাগিয়া চলে যায়। ঢোড়াই এটা মেনে নিতে পারে না। সাগিয়ার মতো মেয়ের পক্ষে তা সম্ভব বলে ঢোড়াই বিশ্বাস করতে পারে না। মোসাম্মত গিধরের সঙ্গে ফলকাহাটে গিয়ে সাগিয়াকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু পারেনি। মোসাম্মত ঢোড়াইয়ের পায়ে মাথা কোটে সাগিয়াকে ফিরিয়ে আনার জন্য। ঢোড়াই যায় ফলকাহাটে, কিন্তু যা সে বলতে চায় বলতে এসেও সাগিয়াকে বলতে পারেনি। সাগিয়া ঢোড়াইকে বলে, মাকে দেখো। চোখের জল লুকোবার জন্য দুজনে আঁধারের দিকে মুখ ফিরিয়ে নেয়। এরপর লঙ্কাকাণ্ড। কোয়েরিদের নিদ্রাভঙ্গ। ভূমিকম্পের পরে বছর ঘুরে গেলেও বিস্কান্দার রিলিফের কোনো সাড়া শব্দ নেই। হঠাৎই একদিন জানা যায় বাবু সাহেবের বাড়িতে ইট আর সিমেন্টের স্তূপ ভূমিকম্পের রিলিফের। এরপর প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়। লাডলি বাবুদের পেটোয়া মহাত্মাজির এক চেলার পাঠানো রিপোর্ট অনুযায়ী রিলিফ এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, কোয়েরিটোলার শুধু গিধর মণ্ডল ছাড়া আর কারোর তেমন ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি যা হবার হয়েছে শুধু পাকা বাড়িগুলোর, যেগুলোর সবই রাজপুত টোলার। মহাত্মাজি বলেছিলেন রিলিফ দেওয়া হবে গরিবদের, কিন্তু তা হয়নি। কোয়েরিদের জন্য রিলিফ বলতে শুধু কিছু চীনের বাদামের বীজ। তাঁতমাটুলির মোড়ল ঢোড়াইয়ের ফেলে আসা গাড়িতে করে সেই বীজ কোয়েরিটোলায় নিয়ে এসে বিল্ডাররা তা ফিরিয়ে দেয়। অভীষ্ট পূরণের বাবু সাহেবের উল্লাস। বাবু সাহেবের অনেক দিনের বাসনা মোসাম্মতের জমিটা দখল করা, যাতে করে তার গাড়ি সদর দরজা থেকে সোজা গিয়ে পাকিতে উঠতে পারে। গিধরের চক্রান্তে মোসাম্মতকে ডাইনি প্রতিপন্ন করে তাকে বাড়ি থেকে উৎখাত করে বাবু সাহেব নিজের অভীষ্ট পূরণের সফল হন। ঢোড়াই বাধা দিয়েও সফল হয় না। মোসাম্মত যেন কেমন হয়ে গেছে মেয়েকে হারিয়ে। রামরাজ্য অর্থাৎ ভোটের হিড়িক লাগে। কোয়েরিদের রায়ত জমি বাবু সাহেব ডিক্রি করিয়ে নিলামে কিনে নিয়ে সাঁওতালদের বন্দোবস্ত দিয়েছে সেলামি নিয়ে। কোয়েরিরা জান কবুল করে। অনেক দিন ধরে চলে থানা পুলিশ, মাথা ফাটাফাটি, ফৌজদারি আদালত, কিন্তু কিছু করেই জমিগুলো রাখা যায়নি। দারোগা, পুলিশ, হাকিম, ডাক্তার সবাই বাবু সাহেবের দিকে। এসবের মধ্যে বলটিয়র নিয়ে আসে ভোট অর্থাৎ ভোটের বার্তা। যারা ভোট দেবার যোগ্য বিবেচিত হবে তাদের নামে আসবে মহাত্মাজির চিঠি। ভোট দিতে হবে মহাত্মাজির সাদা বাক্সে। এখন ঢোড়াইয়ের কদর বেড়েছে, তাকে আপনি করে কথা বলে বলটিয়ররা। সার্কিল ম্যানেজার সাহেবও তাকে চেনেন, ডাকেন। তার নামেও মহাত্মাজির চিঠি এসে দেয় বলটিয়ররা। ঢোড়াই সাদা বাক্সে প্রণাম করে তার মধ্যে চিঠি ফেলে ভোট দেয়। রামরাজ্য কায়েম করার কাজে কাঠবিড়ালির কর্তব্যটুকু করবার সুযোগ পেয়ে ঢোড়াই নিজেকে ধন্য মনে করে। লাডলি বাবুর
চরু লাভ। লাডলিবাবু দৃষ্টিবোর্ডের দাঁড়ায় কংগ্রেস থেকে অধিকারদের জন্য নাকি নতুন কানুন হবে। এদিকে কৈরিদের জাতের মাথা গর্ভু পত্তনিদার লাডলিবাবুর বিরুদ্ধে লড়তে চায়। কুর্ম ছত্রী, কুশবাহ ছত্রী আর যদুবংশী ছত্রী মিলে রাজপুত ভূমিহারদের বিরুদ্ধে। এই তিন জাতের মিলে তৈরি ত্রিবেণী সংঘ। এর পক্ষে রাজপুত আর ভূমিহারাদের বিরুদ্ধে দাঁড়াবে বলে। ভোটের দুদিন আগে শোনা যায় গর্ভু পত্তনিদার নাম তুলে নিয়েছে। ফলে লাডলিবাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৃষ্টিবোর্ডে গিয়ে তার চেয়ারম্যান হয়ে যায়। আচম্বিতে দৈববাণী হওয়া বলটিয়ারের হাতে মহাত্মাজির পাঠানো কানুন সত্যি সত্যিই একদিন এসে যায়। তাতে বলা হয় বিনা রসিদে কোনো অধিকার ফসল দেবে না। ফসলের 18 সের পাবে জমিদার আর 22 সের অধিকারদার। কোনো জমিদার আর মজকুরি সেপাই রাখতে পারবে না। যারা নগদ খাজনা দেয় তাদের খাজনা কমে যাবে। যাদের জমি নিলাম হয়ে গিয়েছে ফেরত পাবে। অধিকারদাররা নিজেদের জমিতে কুয়ো খুঁড়তে পারবে। ঢোড়াইয়ের মনে হয় মহাত্মাজির বলটিয়াররা ভালো লোক, তবু যেন কোথাও একটা ব্যবধান আছে। রামায়ণের হরফগুলো যেন একটা পাতলা পর্দা টেনে ধরেছে তাদের আর বলটিয়ারদের মধ্যে। রসিদ প্রার্থনার বিপত্তি। মহাত্মাজির নতুন কানুনে নাকি বলা আছে 12 বছরের উপর দখল থাকলে অধিকারদের আর কিছুতেই সরাতে পারবে না বাবু সাহেব। 18-22 ভাগের সময় আগে রসিদ নিয়ে তবে ফসল দেবে তারা। কথা ভেবেই একটা উদ্দীপনা আসে মনে। কিন্তু তবু সাঁওতাল টুলিতে রসিদ নিয়ে বিপত্তি দেখা যায়। বড়কা মাঝি ফসল কাটছিল। খবর পেয়ে বাবু সাহেব বন্দুক নিয়ে হাজির। সাঁওতালরা প্রতিরোধ গড়ে তুললে বাবু সাহেব ফিরে যায়। কিন্তু কলেস্টর সাহেব আইন অনুযায়ী বাবু সাহেব কিষাণ, তার অধিকারদের ওপর ও কানুন চলবে না। ও কানুন রাজপাট ভাঙার অধিকারদের জন্য। ফলে থানা পুলিশ 3 সাঁওতালের জেল হয়। এদের বুড়ো আঙুলের ছাপের কারণে নাকি লেখা আছে যে এদের জমি দেওয়াই হয় 1 বছরের জন্য। এরা জোর করে অন্যের জমির ফসল কাটছিল। কোথা থেকে কি হয় ঢোড়াই বুঝতে পারে না। একজন হাকিম আসে কোয়েরিটোলার রসিদ দেওয়ার ব্যাপারে। কোয়েরিটোলার পক্ষে ঢোড়াই উপস্থিত। রাম নেওয়াজ মুন্সি বাবু সাহেবের পক্ষ থেকে 7-8 বছর আগের ধান নেওয়ার কাগজে আঙুলের ছাপ দেখিয়ে বলে তাতে লেখা আছে কেউ রসিদ পাবে না। হাকিম সব বুঝতে পারে, কিন্তু বুড়ো আঙুলের কানুনের জোর মহাত্মাজির কানুনের চেয়েও যে বেশি। বলটিয়ারের মতন রামরূপ গনৌড়ি পরসাদি ভাবিয়া এরা বাবু সাহেবদের কাছ থেকে নিলাম করা জমি ফেরত পাবার জন্য ফর্মে টিপসই দিয়েছিল। কিন্তু 1 বছর পার হয়ে গেলেও এ ব্যাপারে কোনো সাড়া নেই। বলটিয়ারের হাবভাব এদের ভালো লাগে না। এরা ঢোড়াইকে ধরে। বলটিয়ার ঢোড়াইকে ঢোড়াইজি বলে সম্বোধন করে। ঢোড়াইয়ের শরীর রোমাঞ্চিত হয় এই সম্মানে। কিন্তু আসল কাজ কিছু হয় না। শেষে ভূপতলালকে অনেক খোসামদি করে কাছারিতে পাঠিয়ে জানা যায় যে কোয়েরিটোলার কোনো দরখাস্ত কাছারিতে নেই। বলটিয়ারের পুনরুত্থান গঞ্জের হাটে ঢোড়াইয়ের শোনে ইংরেজ জার্মান লড়াইয়ের সংবাদ। অনেক দিন পরে একদিন বলটিয়ার গাঁয়ে আসে ফৌজি উর্দি পরে। জানায় যে রংরেজ সরকারের দেওয়া পাটনার গদিতে লাথি মেরে চলে এসেছে। তাই বলটিয়ার এখানে এসেছে কংগ্রেসের ফৌজে তাদের ভর্তি করে নেওয়ার জন্য। ভর্তি হলে তাদের ট্রেনিং হবে। তার ফর্ম এনেছে সে। এই ফর্মের কথায় গনৌড়ি জানতে চায় তাদের জমি ফেরত পাওয়ার দরখাস্তের কি হলো। বলটিয়ার রেগে গিয়ে জবাব দেয় সে কোনো খাস্তা খাতায় ফেলে রেখে দিয়েছে। তার ওপর কংগ্রেসি উজিররা ইস্তফা দিয়েছে। ফলে সাহেব কলেস্টর
আর কি সে দরখাস্তের গুরুত্ব দেয়? আরও অনেক কথা বলে যায় বলটিয়ার, কিন্তু কারও শোনবার উৎসাহ থাকে না। তাদের জমি ফেরতের আশা নিভে যায় ইংরেজ জার্মান লড়াইয়ের গরম খবরের মধ্যে। কোয়েরিটলার এতগুলো লোকের হাসি কান্না আশা আকাঙ্ক্ষা কোনো খাস্তা খাতায় তলিয়ে যায়। গিধরের দুঃখ এই যে, সে যে নাইট স্কুলের নাম করে একটা লণ্ঠন করে আর 1 টিন করে কেরোসিন লাডলি বাবুর সাহায্যে এতদিন পেয়ে এসেছে, এবং ইন্সপেক্টর লাডলি বাবুর ভয়ে কিছু করতে সাহস করেনি। এবার নিশ্চয়ই সে রিপোর্ট করে দেবে যে কোয়েরিটলায় কোনো স্কুল খোলাই হয়নি। ভূমধ্যিকারীর তপস্যায় বিঘ্ন। কুশি নদীর ধারে রাজপার ভাঙার বহুকালের পর্তি জমি, যেগুলোতে গাঁয়ের লোকের গরু মোষ চরে, তার ওপর নজর পড়ে বাবু সাহেবের। তাই গত কবছর থেকে তিনি এই জমিতে কলাই কুর্থি ছিটোচ্ছিলেন। গরু মোষ চরে তা খেয়ে নিয়েও বাবু সাহেব কিছু করেনি। তিনি হালে এ জমি বন্দোবস্ত নিয়েছিলেন রাজপার ভাঙার কাছ থেকে। রাজপার ভাঙার তত্ত্বে বোধহয় কোনো গোলমাল ছিল, কিংবা হয়তো শাকিল মাজিজর চেয়ারম্যান সাহেবের বাবাকে নারাজ করতে চায়নি বলে নামমাত্র সেলামিতে ছেড়ে দিয়েছিল জমিগুলো। তারপরই লাগে খটাখটি। নদীর ধার থেকে সাঁওতাল টুলির মোষ ধরে গিধরের খোয়াড়ে দিয়েছিল বাবু সাহেব। বাবু সাহেব ভাবেনি যে এতে কোয়েরিরাও মাথা ঘামাবে। সঙ্গে সঙ্গে পঞ্চায়েতি বসি গিধর মোড়লের হুঁকো জল বন্ধ করার ব্যবস্থা করা হয়। তারপর একদিন মহাবীরজির জয় দিতে দিতে সাঁওতাল টুলি আর কোয়েরিটোলার গরু মোষ ছেলে বুড়োর বিরাট মিছিল গিয়ে ঢোকে এই কুশির ধারে জমিতে। সবার আগে ঢোড়াই। ধুরন্ধর বাবু সাহেব একসঙ্গে দুদলকে চটাতে চায় না, চুপ করে থাকে। বাবু সাহেবের অক্ষয় তৃণের লাভ, মহাত্মাজির হুকুম সত্ত্বেও চেয়ারম্যানের পদ ছাড়তে রাজি হয় না লাডলি বাবু। কুশির ধারের জমি সংক্রান্ত সমস্যা লাডলি বাবু সমাধান করে দেয়। তার সঙ্গী রেশমের হাকিম এদিককার গাঁয়ের গুটি পোকার চাষের সেন্টার খুলতে চায়, তারই জায়গা খুঁজছে। এ গুটি পোকা খাওয়ানোর রেড়ির চালের জন্য নদীর ধারের জমি পেলে তা লুফে নেবে। এত বড় একটা সমস্যায় এত সহজ এত তাড়াতাড়ি সমাধান, বাবু সাহেব অভিভূত হয়ে পড়েন। ছেলের জন্য গর্বে তৃপ্তিতে তার মন ভরে ওঠে। সাতিয়া গিয়ার উৎসব। কোয়েরিটোলায় সতী সাগিয়ার হবে, কিন্তু সতী সাগিয়ার ব্যাপারটি কি তা ঢোড়াই এবং তাদের কারোর কাছেই স্পষ্ট নয়। বলটিয়ার বোঝানোর চেষ্টা করলেও তারা বুঝতে পারে না। সহজ করে এইটুকু মাত্র বোঝে যে এ হলো রংরেজের সঙ্গে মহাত্মাজির লড়াই। দারোগা এলে তবেই শুরু হবে সতিয়াগিরা। কিন্তু বিকেল পর্যন্ত অপেক্ষা করেও দারোগার দেখা মেলে না। শেষে বলটিয়ার আগুন ঝরা বক্তৃতা দেয়। বাবু সাহেবও ইংরেজকে জুলুমকার বলে। তাদের বিরুদ্ধে সকলের রক্ত গরম হয়ে ওঠে। হাকিম রায়বার লাডলিবাবু জেলা কৌমি মোর্চার সভাপতি হয়েছে। একদিন এসডিও সাহেবকে নিয়ে লাডলিবাবু গাঁয়ে আসে মিটিং করতে, কিন্তু শুধুই লড়াইয়ের কথা বলেন এসডিও। বরকামাঝি কুশি নদীর ধারে রেড়ির চাষের কথাটা তোলে। এতে এসডিও লাডলিবাবুকে সতর্ক করে দেন, এখন এদের সঙ্গে ঝগড়া বিবাদ জিয়ে না রাখাই ভালো। জমি জাতির কাছে খবরের দৌরাত্ম্য অধ্যায়ে বিবিধ বিচিত্র সংবাদ পরিবেশিত হয়েছে। যুদ্ধের খবর, পাক্কি দিয়ে অহরহ ফৌজি হাওয়া গাড়ি চলছে। জিরানিয়াতে ফৌজি হাওয়া গাড়ি, মেরামতির কারখানা হয়েছে, ঘর হয়েছে, বিজলি বাতি বসবে। রেল লাইনের কাছে কাঠের স্টেশন হয়েছে, সেখানে গরু ঘোড়া ভেড়া
খচ্চর, ছাগল রাখার জন্য বড় বড় ঘর তুলেছে। জানোয়ারদের খাওয়ানোর জন্য বিলিতি ঘাস পোতা হয়েছে। আর কত যত্ন! পাক্কি বদলে যাচ্ছে দেখে ঢোড়াই উদাস হয়ে যায়। দিব্য দৃষ্টি লাভ। ঢোড়াইয়ের মনে হয় দুনিয়াটা যেন ঠিক বদলাচ্ছে না, ভেঙে পড়ছে হুড়মুড় দুমদাম করে। লাডলিবাবু নিজের বৈঠকখানায় অনৌখিবাবু, ইনসন আলী আর গিধর মণ্ডলকে দোকান মঞ্জুর করেছে। এর নাম কন্ট্রোল। পুরনো আর নতুন রামায়ণে জট পাকিয়ে যায়। অনৌখিবাবু কৌমু মৌচার সাহায্যে কন্ট্রোলের দোকানের নাম করে কেনা নুন রাতের অন্ধকারে চালান করে দেয় বাঙাল মলুকে। সে নিজেকে বলে কিষান। পুরসাইলার চিনির কলের আর বাসলাইনের মালিক রাজপার ভাঙা, তবু তাকে বলে জমিদার। যুদ্ধের বাজারে গাছের পড়ে যাওয়া তত্ত্ব পর্যন্ত এখন কেউ নিতে পারে না, সবই চালান করে ঠিকাদাররা। বলটিয়ার বলে, মহাত্মাজি বলেছেন এই তার শেষ লড়াই। দুনিয়াতে রামরাজ্য আনবার এবার মরদের লড়াই, রেল লাইন তুলবার আর কাটবার আরও অনেক। বিস্কান্দার অঙ্গীকার। হাটের মধ্যে রাজপুত ট্রোলার বাচিতর সিং মহাত্মাজির হুকুমের কথা শোনায়। চারিদিকে ভিড় জমে। শেষে ঢোড়াই উঠে দাঁড়িয়ে মহাত্মাজির হুকুম মেনে চলার আহ্বান জানায়, অঙ্গীকার করায়। যার এক বাপ তার এক বাত, সকলের মনের মতো কথা বলেছে ঢোড়াই। তিতলিকুটি দাহন। মহাত্মাজির সেবাতে সবাই কিছু করে। ঢোড়াই কোনো কিছু করার সুযোগ পায় না বলে দুঃখ করে। হঠাৎ আসে সে সুযোগ। লোকজন নিয়ে তিতলিকুঠিতে আগুন লাগায় ঢোড়াই, কিন্তু গুটি পোকার ডালাগুলোতে আগুন থেকে বাঁচায়। সাঁওতাল টুলি লোহার মানে ঢোড়াইয়ের কাছে। ঢোড়াই আনন্দ পায়। ঢোড়াইয়ের আজাদ দস্তায় প্রবেশ। পুলিশের ভয়ে ঢোড়াই কুশি পার হয়ে আজাদ দস্তায় প্রবেশ করে। এখানে পুলিশের নজর এড়ানোর জন্য সবাই ছদ্মনাম নেয়। ভূপতলালের নাম গান্ধী, বিশুন শুক্লার জওহর, বলটিয়ারজির প্যাটেল, বাচিতর সিংহের আজাদ, মিলিটারি ফেরা সর্দারজির নাম হয় সর্দার। এদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ দেখে হতভম্ব হয়ে যায় ঢোড়াই। বিশুনি কেউটের কাছে এদের গোপন কীর্তিকলাপের কথা শোনে ঢোড়াই। আজাদ দস্তার নামে চাঁদা তোলা হয় বন্দুকের ভয় দেখিয়ে। পরদিন সকালে দেখা যায় বিশুনি কেওট একটা বন্দুক ও সব কার্তুজ নিয়ে বেপাত্তা হয়েছে। কর্তব্যের অবহেলার জন্যে ঢোড়াই দুদিন খাওয়া বন্ধের সাজায় হয়। স্বর্গের সোপানের সন্ধান লাভ। এখানে দেখব রামরাজ্য স্থাপন করার জন্য তাদের কাজটা যে কি তা কেউ জানে না। কনৌজ ব্রাহ্মণ সর্দারকে ঢোড়াইয়ের সবচেয়ে ভালো লাগে। সর্দার তাকে 1 বছরের মধ্যে রামায়ণ পড়া শিখিয়ে দেবে বলেছে। এই কারণেই ঢোড়াই জওহর চাইলেও তার সঙ্গে থাকতে রাজি হয় না। সর্দার গান্ধীকে দিয়ে ঢোড়াইয়ের জন্য একখানা নতুন রামায়ণ আনিয়ে দেয়। ঢোড়াই আনন্দে কম্পিত হয়। সেদিনই শোনা যায় জওহর পুলিশের কাছে সারেন্ডার করেছে। কান্তিদলের ঢোড়াইয়ের নতুন নামকরণ। আজাদ দস্তার নাম এখন হয়েছে ক্রান্তিদল। সকলের উর্দি হয়েছে খাকি, হাফ প্যান্ট, হাফ শার্ট। ঢোড়াইয়ের নতুন নাম হয়েছে রামায়ণজি। এখন কাজের চাপে তাদের নিঃশ্বাস ফেলার সময় নেই। বিস্কান্দার বাগানে গিয়ে আম চালানকারী ঠিকাদারদের ধরে টাকা আদায় করার জন্য। ঠিকাদার জানায় গিধর মণ্ডল কৌমি মোর্চার টাকা মাপ করিয়ে দেবে বলে টোলা থেকে টাকা নিয়েছে। ক্রান্তিদল গিধর মণ্ডলের বাড়ি যায়। তার দেখা না পেয়ে রক্ত দিয়ে লেখা পরোয়ানা সেঁটে দেয় তার বারান্দায়। বাবু সাহেবের বাড়ি চড়াও হয় টাকা তুলতে। বাবু সাহেব এইসব চেনা লোকজনকে ঢোড়াই, ভূপতলাল, বাচিতর সিং, বলটিয়ার বদলে যেতে দেখে অবাক হয়। বাবু সাহেব তাদের জানায় গতকালই বিশুনি এসে 300 টাকা নিয়ে গিয়েছে ক্রান্তি দলের নামে।
সঙ্গে সঙ্গে ক্রান্তি দল রামনেওয়াজ মুন্সির বৈঠকখানায় গিয়ে বিশুনিকে ধরে ফেলে। তাকে দলের বিশ্বাসঘাতকতার চরম শাস্তি দিতে উদ্যত হয় প্যাটেল। শেষ পর্যন্ত রামায়ণজীর বাধায় এবং অনুরোধে মৃত্যুদণ্ডের পরিবর্তে তার নাক কেটে নেয় সে। চারিদিকে ক্রান্তি দলের নাম ছড়িয়ে যায় কেরান্টি কেরান্টি বলে। শোনা যায় রাতে কোনো অপরিচিতা মা তার সন্তানকে ঘুম পাড়ায়, খোকন, এতগুলো ভাত খাবে, কেরান্টিতে যাবে। রামায়ণজীর মনের অবসাদ মুছে যায়। হতাশাকাণ্ড। সাগিয়ার আবির্ভাব ক্রান্তিদল ছোট হয়ে আসে, তবু দলের মধ্যের গোলমালটা দিন দিন বাড়ে। দল থেকে ঠিক হয়েছে যে যারা 42 সালের জেলে গিয়েছিল এখন ফিরে আসছে, তাদের দলে নেবার চেষ্টা করতে হবে। এতে দলের সুনাম বাড়বে এবং টাকা পয়সা সংক্রান্ত দুর্নাম একটু কমবে। রামায়ণজী নামধারী ঢোড়াইয়ের ওপর দায়িত্ব পড়ে বিষকান্দায় বিলটার সঙ্গে দেখা করবার। বিষকান্দায় পৌঁছাতে রামায়ণজীর সন্ধ্যা হয়ে যায়। বিলটার সঙ্গে দেখা হবে রাতে, তাই এই শীতের সন্ধ্যাটা সে মোসাম্মতের ঘরেই কাটাবে ভেবে তার বাড়ি যায়। গিয়ে দেখে সাগিয়া ফিরে এসেছে। পরম মমতায় ও যত্নে সাগিয়া তাকে আপ্যায়িত করে, তার খাওয়া ও শোয়ার ব্যবস্থা করে। কতদিন আগের দেখা কোথাকার একটা লোকের তৃপ্তির জন্য সাগিয়া নিজের সমস্ত একাগ্রতা নিঃশেষ করে দেয়। সাগিয়া দরদ ভরা বকুনি শুনে ঢোড়াইয়ের মনে হয় সে সাগিয়া বদলায়নি। মোসাম্মতের কাছেই ঢোড়াই জানতে পারে তার হঠাৎ ফিরে আসার কথা, আরও অনেক কথা। ঢোড়াইয়ের ইচ্ছে করে তার ক্রান্তি দলের দুটো কথা সাগিয়ার সঙ্গে বলে, কিন্তু সে সুযোগ হয় না। গণৌধির ছেলেকে নিয়ে ঢোড়াইয়ের বউ শ্রীপঞ্চমীর প্রাসাদ দিতে এসে মোসাম্মতের বাড়ির দুয়ারে জুতো দেখে সন্দিগ্ধ হয়ে বাড়িতে ঢোকে। সাগিয়া তা তাদের গরুর চিকিৎসা করতে আসা বৈদ্যর ফেলে যাওয়া জুতো বলে ম্যানেজ করতে চায়, কিন্তু ফৌজির জুতো আর চিনতে পারে। এরপরে টোলার ছেলেদের দল বাড়িতে ঢোকে ফৌজির সন্ধানে। ইতিমধ্যে ফৌজির সঙ্গে সাগিয়ার খারাপ সম্পর্কের ইঙ্গিত করে তাকে শাসায়। মোসাম্মত সত্যি কথা বলে ছেলেদের। রামায়ণজীর ক্ষোভ ও নিরাশা। মাস্টার সাহেব জেল থেকে ছাড়া পেয়ে সে ইশতেহার প্রকাশ করে। তাতে বলা হয় মহাত্মাজির আদেশ অনুযায়ী ফেরারি কংগ্রেসিরা যেন অবিলম্বে সরকারের কাছে সারেন্ডার করে। এ নিয়ে দলের মধ্যে হইচই পড়ে। তাদের ফাঁসির সাজা হতে পারে, তাদের বলেছে সারেন্ডার করতে। প্যাটেল হাকিমের কাছে সারেন্ডার করে। আজাদ একটা কাজে নেপালে গিয়ে আর ফেরে না। তার কাছে রিভলভার ছাড়াও ছিল দলের 2000 টাকা। রামায়ণজীর দুঃখ এই যে মোসাম্মত আর সাগিয়াকে পুলিশ ধরে নিয়ে যে নিগ্রহ করেছিল বলে শোনা গিয়েছিল, ক্রান্তিদল তা নিয়ে মাথা ঘামায়নি। ধীরে ধীরে ঢোড়াইয়ের মনে দলের বিরুদ্ধে অভিযোগ জমে। ফৌজি, টহলদার আর সরকারি খুফিয়া অর্থাৎ গুপ্তচরদের এড়িয়ে প্রাণ বাঁচানোও একটা সমস্যা। এর চেয়েও বেশি সমস্যা দলের লোকজনদের খাওয়া পরা চালানোর জন্য টাকা। বন্দুক দেখিয়ে 5-10 টাকা নেওয়ার অভিযোগ দলের বিরুদ্ধে প্রায়ই শোনা যায়। দলের মধ্যে পরস্পরের মধ্যে বিশ্বাসও নেই। ছোটোখাটো বিষয় নিয়ে বেঁধে যায় ঝগড়া। তাই রামায়ণজী দিন দিন নিজেকে গুটিয়ে নেয় তার রামায়ণখানার মধ্যে। দৈবানুগ্রহে এন্টনির সাক্ষাৎ লাভ। রামায়ণের মধ্যে ডুবেও মনের অস্থিরতা কাটে না রামায়ণজীর। একটা সর্বগ্রাসী উদাসীনতা তাকে গ্রাস করে। তাই আজকাল মিটিনের সময়ও সে দূরে বসে থাকে রামায়ণ খুলে। শুধু মিটিন, একটা কিছু হয়তো ঘটে যেতে পারে, এই মিথ্যা সান্ত্বনাটুকু দিয়ে নিজের মনকে ভুলিয়ে রাখতে চায় গান্ধীর মতো লোকেরা। হঠাৎ একটা নতুন ছেলে আসে, নাম এন্টনি।
বাপের নাম সামুয়ার, বাড়ি জিরানিয়ার ঢাঙ্গরটুলি। শোনামাত্রই রামায়ণজি যেন সম্বিত হারিয়ে যায়। সারা শরীর ঝিমঝিম করে কৌতূহলী আর তার চেয়ে বেশি আশঙ্কায় সে ছেলেটাকে দেখতে যেন সাহস পায় না। তারপর যখন দেখে ছেলেটার রং কালো, চোখ চুল সব কালো, তখন তার মনে হয় জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে সে বেঁচে গিয়েছে। শান্ত ছেলেটিকে একটু শরবত খাওয়ানোর জন্য ঢোড়াই সবার অলক্ষ্যে ঘটির জলে গুলে দেয় উর্দির পকেটে ন্যাকড়া বাঁধা চিনিটুকু। হতাশার রাজ্যে নতুন নাগপাশ। রামজির কৃপায় রামায়ণজি তার হারানো ধন ফিরে পেয়েছে মনে করে। এন্টনিকে আসবার দিন থেকে সে চোখে চোখে রাখে আরও ক্রান্তি দলের প্রতি মোহ থেকে স্কুলিয়ারগুলোর। এন্টনি রেডিওতে ভাষণের কথা বলে, ক্রান্তি দলে জড়িয়ে পড়ে, তার ভবিষ্যৎ নষ্ট করা এটা রামায়ণজি হতে দিতে পারে না। এন্টনির প্রতি রামায়ণজির গভীর স্নেহ ঝরে পড়ে। সে তাকে ভালো করে স্নান করাতে শেখায়, নিজের কম্বলে শোয়ায়, ঘুমন্ত এন্টনির পিঠে হাত বুলিয়ে দেয়, কাগজ দিয়ে বাতাস করে গা থেকে মশা তাড়িয়ে দেয়। তার চোখের সামনে তাঁত মাটুলির মধুর স্মৃতির ছবিগুলো জীবন্ত হয়ে ওঠে। নিজের অজান্তে গুনগুন করে গান গায়। হৃদয় অন্বেষণের ফল। ক্রান্তিদল পামার সাহেবের ভাঙা নীলকুঠিতে অবস্থানকালে একদিন এন্টনি শুলবাই রোগে আক্রান্ত হয়। এরপর অনেক দিন ঢোড়াই একা হাতে যমের সঙ্গে লড়াই করে। এক স্থানে বেশি দিন থাকা ক্রান্তি দলের চলে না। তারা চলে যায় রামায়ণজির সঙ্গে সাহায্যের জন্য একজনকে দিয়ে। রামায়ণজি তার সাহায্য নেয় না, শুধু তাকে একটা সাদা বাতাসায় বাঘভেরেন্ডার রস আনতে বলে মাত্র। রামায়ণজি রামচন্দ্রজির কাছে প্রার্থনা করে এন্টনিকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ সে ছাড়া রামিয়ার যে আর কেউ নেই। এন্টনির বিপদ কাটে। পথ্যের জন্য বার্লি চাই, তার টাকা কোথায়? রামায়ণজি তার কোমরের বটুয়া থেকে সেই সিক্কা দুটোর মালা বের করে কান্তলালকে দেয়। বার্লি আনার জন্য কান্তলাল তা নেয় না। সে জানে এটা রামায়ণজির কাছে কতটা কি। তারপর এন্টনি ভালো করে ওঠার সঙ্গে সঙ্গে রামায়ণজি মনের ওপরে ভেসে ওঠে মনের নিচের চাপা পড়া অনেক দিনের আগের কথাগুলো। স্বর্ণসীতা ঢোড়াই চরিত মানসের শেষতম অধ্যায়। কান্তলাল বিদায় জানিয়ে মাঝরাতে গাড়িতে করে সদ্য অসুখ সেরে ওঠা এন্টনিকে তার বাড়ি পৌঁছে দিতে রওনা হয় ঢোড়াই। ঘর পালানো ঢোড়াই আবার সেই ঘর জ্বালানি অরটা কাছে ফিরে যাচ্ছে। রামায়ণজি নয়, ঢোড়াই। পথে এন্টনি এলাকার ঢাঙ্গরটুলি, তাঁতমাটুলি লোকেদের নানা কথা, ফৌজিদের কথা, তাদের বাড়ি বলতে বলতে চলে। ঢোড়াইয়ের শুধু মনে পড়ে 15 বছর আগেকার কথা এবং সেখানকার ছবি। হয়তো এই দাড়ি গোঁফওয়ালা ফেরার ঢোড়াইকে চিনতে পারবে না রামিয়া। মনে মনে ঢোড়াই বলে, সারা দুনিয়ার দুয়ারে মাথা কুটে কুটে ফিরে এসেছে ঢোড়াই তার কাছে। বিনা শর্তে সে নিজেকে তার কাছে ফিরিয়ে দেবার জন্য ফিরে এসেছে। এন্টনি সে বাড়িতে তাকে নিয়ে যায়। সেটা ঢোড়াইয়ের নিজের বাড়ি। এন্টনির মা রামিয়ার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তের জন্য যখন ঢোড়াইয়ের মনের উত্তেজনা তুঙ্গে, তখন এন্টনির মাকে দেখে ঢোড়াই সম্বিত হারায়। এ পৌড়া স্ত্রীলোকটি এন্টনির মা, মল্লি সাহেবের বাড়ির ডাক সাইটের আয়া, যাকে নিয়ে সাহেবদের বাড়ির বাবুর্চি আর আবদালি মহলে সে সময়ে খুব হইচই ছিল। সামুয়ার ছাড়াও আরও অনেকের সঙ্গে এর আশনাই ছিল। তারপর এন্টনির মা ঢোড়াইকে সেখানকার অনেক গল্প শোনায়, জানায় ঢোড়াইয়ের বউটাকে বিয়ে করবে বলে পঞ্চদের টাকা খাইয়েছিল সামুয়ার। রামিয়াকে না জানিয়েই পঞ্চরা এই কাজ করেছিল। সে বউটা তো একটা মরা ছেলের বিয়োনোর পর মারা যায়। তারপর সে তার নিজের জীবনের ইতিহাসও বলতে থাকে, কিন্তু সেসব কিছুই কানে যায় না ঢোড়াইয়ের।
তার শরীরের আর মনের সব যন্ত্রগুলো বিকল হয়ে গিয়েছে। হতাশার গ্লানি আর নিঃসঙ্গতা আরও নিবিড় দুঃসহ করে তুলেছে। সে আজ এ দুনিয়াতে একেবারে একা। বুকের বোঝার চাপে তার দম বন্ধ হয়ে আসে। তার রামিয়া নেই। এরপর ঢোড়াই পাক্কি ধরে এগিয়ে চলে সারেন্ডার করতে এসডিও সাহেবের এজলাসে। এখন আমি এই উপন্যাসের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেব। উপন্যাসটি দুটি চরণ মিলে মোট 94টি অধ্যায়ে বিভক্ত। প্রথম চরণে আদিকাণ্ডে 5টি অধ্যায়, বাল্যকাণ্ডে 11টি, পঞ্চায়েত কাণ্ডে 11টি, রামিয়া কাণ্ডে 22টি। মোট রয়েছে 49টি অধ্যায় প্রথম চরণে। দ্বিতীয় চরণে সাগিয়া কাণ্ডে রয়েছে 20টি, লঙ্কা কাণ্ডে 19টি, হতাশা কাণ্ডে 6টি অধ্যায়। মোট রয়েছে 45টি অধ্যায়। এবারে দুটি চরণ মিলে মোট অধ্যায়ের সংখ্যা হচ্ছে 94। প্রথমে দুটো ভিডিওতে দুটো অধ্যায় আলোচনা করে দিয়েছি। আপনাদের যদি আলোচনাগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ পুরো আলোচনাটা শোনার জন্য।